ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই, কারণ ওই লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ ঠিক হয়েছিল। ওই লন্ডনের বৈঠকেই প্রধান উপদেষ্টা রাজি হয়েছিলেন যে দ্রুত ফেব্রুয়ারির মধ্যে তিনি নির্বাচন দেবেন। এটাই হচ্ছে বাস্তবতা মাননীয় স্পিকার। কারণ সংসদে তো মিথ্যা কথা উনি বলে না। হ্যাঁ, সারাদিন সাহেব সংসদে মিথ্যা কথা বলে না, যার জন্য ওপেন কইরা দিছে। এতদিন রাইকা ঢাইকা বললো, এতদিন তো রাইকা ঢাইকা বলছে, কিন্তু হঠাৎ করে এইভাবে ওপেন করে দিল কেন? সাহসটা কোথায়? জোরটা কোথায়? সাহসটা তো আছে, যেহেতু ওনারাই সবচেয়ে বড় দল এখন বর্তমানে, সাহস এখানে আছে, কিন্তু কোমরের জোরটা কোথায়? তাহলে কোমরের জোরটা কোথায়? কোন জোরে এভাবে ওপেন বইলা দিল যে আমরা প্রতারণা করছি, ওয়াদা ভঙ্গ করছি? একরকম বেইমানি তো, মুনাফিকি। ওপেন বলতেছে, দেখেন ভাই, মিডিয়াতে ছড়ায় গেছে এই কথাটা নিয়ে যে হ্যাঁ উনি এটা কি বললো। এতদিন সবাই রাইকা রাইকা বলতেছিল, এখন ওপেন বইলা দিছে। তার মানে কোমরে একটা জোর আসছে, পাওয়ার আসছে। সেই পাওয়ারটা কি? শেখ হাসিনার পাওয়ার। হ্যাঁ, শেখ হাসিনার পাওয়ারটা হয়তো ওনাদেরকে সাহস দিছে। আসি ভাই আপনার পিছনে বইলা যান, কোনো মতেই জুলাইকে সামনে আসতে দেবো না। জুলাই খায়া ফেলান, হজম কইরা ফেলান। বিএনপি কিভাবে ক্ষমতায় আসলো এর সমস্ত রহস্য কিন্তু বের হয়ে গেছে, সত্য বের হয়ে গেছে, সরল স্বীকারোক্তি বা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে। দর্শক, জাতীয় সংসদে জামাত ইসলামী এনসিপি এমপিরা এমনভাবে বিএনপিকে প্রশ্নবাণে জর্জরিত করেছে, এমনভাবে তাদেরকে চেপে ধরেছে, কোনো উপায় ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন যে লন্ডন বৈঠক হয়েছে বলে আজকে আমরা পার্লামেন্টে। দেশ পরিচালনায় বিএনপি সকলের মন জয় করে নিয়েছে। একদম সাধারণ মানুষ, একদম তৃণমূলের মানুষ, তারা মনে করতেছে সঠিক সময়ে সঠিক নেতৃত্ব, সঠিক সময়ে জনাব তারেক রহমান শেখ প্রধানমন্ত্রী হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলে শুকরিয়া জানাই। ছাত্রদল, যুবদল, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, জামাত ইসলামের যে সমস্ত মা বোনেরা বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়েছে, তাদেরকে পেটের উপরে লাথি মারা হয়েছে, বয়স্ক মহিলাদের তাদের হিজাব ধরে টানাটানি করা হয়েছে, বোরকা ধরে টানাটানি করা হয়েছে, তাদেরকে কোপ দিয়ে মাথা কেটে ফেলা হয়েছে। এই ঢাকা 10 আসনে কোপ দিয়ে মাথা কেটে ফেলানো হয়েছে। কই আপনি কোনোদিন আপনার চ্যানেলে এইটা নিয়ে টু শব্দটি করেছেন? একটা শব্দ আপনি উচ্চারণ করেন নাই। বরং আমরা আপনাকে সোচ্চার হতে দেখেছি কখন? যখন ওই পটুয়াখালীর কোনো এক জামাত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা মানে পতিতা বা এই জাতীয় একটা শব্দ বলেছিল, যদিও তিনি রূপক অর্থে এই কথাটি বলেছিলেন এবং পরবর্তীতে তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন। আপনার লম্পঝম্প আমরা সেদিন দেখেছি। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন বিএনপি কিভাবে ক্ষমতায় এসেছে, তার আসল রহস্যটা ফাঁস করে দিয়েছে। তাও আবার বিএনপি নিজেই সংসদে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু এটা প্রকাশ করে দিয়েছে। দর্শক, জামাত ইসলামকে আসলে তারা মোনাফেক বলে, কিন্তু তাদের ভাষ্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যটা বর্তমানে দিয়েছেন, তার বক্তব্য অনুযায়ী মোনাফেকই তারাই করেছে। এটাই কিন্তু এখন দাবি জানাচ্ছে বিশ্লেষকরা। জনাব তারেক রহমান, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগ মুহূর্তে সেই তারেক রহমানের সাথে লন্ডনে সাক্ষাৎ করেছিল এবং সেখানে একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠককে মনে হয় সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছিল যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা হবে, যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে, যে কোনো মূল্যেই হোক বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে। এমনটাই যেন বিশ্লেষকরা দাবি করছে। কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেই বলেছে সেই লন্ডনেই ফয়সালা হয়ে গিয়েছিল এবং যার কারণে আপনারা এই সংসদে বসতে পেরেছেন। তার মানে বিএনপি এমপিদের উদ্দেশ্য করে তিনি কথা বলেছেন। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি অন্য কথা বলছে যে আমরা ওই সময় জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম চাপে পড়ে, যেন নির্বাচন কেউ বানচাল না করে বা নির্বাচন যেন বাতিল না হয়, মানে অভিনয় করেছি, এরকম বোঝানোর চেষ্টা করছে। তার মানে একটা জিনিস আপনি ওয়াদা করেছেন কিন্তু সেই ওয়াদা ভঙ্গ করলেন, এটাকেই তো মোনাফেকি বলা হয়। এটাই তো আমরা জেনে আসছি, তাই না? তো জামাত ইসলামকে যদিও মোনাফেকি দল বলা হয়, কিন্তু ভেবে দেখেন আসলে মোনাফেকিটা কারা করে বা কোনটাকে মোনাফেকি বলা হয়। যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না, যেহেতু আমি কোনো বিশ্লেষক না। আর অনেকগুলো বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা অংশ বিশেষ ভিডিও শুরুতে দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো কথা বরাবর চলুন মূল নিউজে চলে যাই। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। এনসিপি বিএনপির সাথে জোট হইয়া নির্বাচন করত, তাহলে কেমন হইতো? এখন তো 6টা আসন পাইছে, আমার মনে হয় ডাবল পাইতো, ডাবল কনফার্ম, যদি বিএনপির সাথে থাকতো, বড় দল তো। কিন্তু এনসিপি যদি বিএনপির সাথে আসতো, তাহলে এই যে আন্দালিব পার্থ, জুনাইদ সাকি, ভিপি নূর বা এরকম যারা আছে, তারা কি পাত্তা পাইতো?
আমার মনে হয় না পাত্তা পাইতো। বিএনপির পক্ষে দাঁড়ায় যখন হাসনাত আব্দুল্লাহ চিৎকার করতো, আর পাটোয়ারি যদিও যাইতো, পাটোয়ারি পাশ করতো কনফার্ম যদি বিএনপির সাথে থাকতো, যেভাবে চিৎকার করতো নূর, আন্দালি, পার্থ, সাকি, এদের কোনো দরকার হইতো? নিশ্চয়ই না, এরা কোনো দাম পাইতো না। আসলে বিএনপির মধ্যে না ভালো বক্তা দরকার ছিল, যার জন্য ইনাদেরকে নেওয়া হয়েছে। আর এনসিপি যায় নাই, এনসিপি চলে গেল জামাতের সঙ্গে। সর্বনাশটা এখানেই হয়েছে, বুঝছেন? এই যে জুলাই নিয়ে এত কথাবার্তা না, কিছুই করতে হইতো না যদি বিএনপির সাথে এনসিপি থাকতো। মিল কত সুন্দর দেখেন, এনসিপি বিএনপি শুনতে কাছাকাছি, ভাই ভাই। যদি এটা হয়ে যেত না, জুলাই নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে হইতো না। একেবারে চোখ বন্ধ করে জুলাই সনদপত্র বাংলাদেশের সবাই হাতে হাতে ধরাই দিত। 20 কোটি সনদপত্র ছাপায়া সিগনেচার কইরা 20 কোটি মানুষের হাতে ধরাই দিত। কারণ পুরা ক্রেডিটটা তো চলে যেত বিএনপি আর এনসিপি। তারা 71ও আছে, তারা আবার 24ও আছে। এরকম একটা হইতোই, বুঝছেন, যদি এনসিপি বিএনপির সঙ্গে থাকতো। ভুলটা হয়েছে ওই জামাতের সঙ্গে জামাতের সঙ্গে যাওয়ার কারণেই কিন্তু আজকে এত কাহিনী। দেখেন, আসলে কিন্তু পবিত্র জায়গা এই সংসদ ভবন। হ্যাঁ, ওখানে কিন্তু সবাই মিথ্যা কথা বলতে পারে না। যেমন আমাদের সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু মিথ্যা কথা বলে নাই, সত্যটা বলছে। এজন্য ধন্যবাদ দিতে হবে। হাটের মধ্যে হাড়ি ভাঙছে ঠিকই, কিন্তু সত্যটা তো বলছে। এতদিন আমরা কানাঘুষা শুনতেছিলাম, কানাঘুষা কি সরাসরি তারা বলতেছিল। তাদেরকে খুব একটা দোষ দিতে পারবেন না, কিন্তু নির্বাচনের আগে থেকেই তো তারা নার পক্ষে, যে না আমরা এর সাথে নাই। তারপরে একটা টাইমে যখন দেখছে না না না, কিন্তু আবার ডক্টর ইউনূসও ঘাউরা, সে বলতেছে সংস্কার করুন, বিচার করুন, তারপরে নির্বাচন দেব। তার মানে সে তো রাজি না, সংস্কার করবে, বিচার করবে, কবে নির্বাচন দিবে। এতদিন কি অপেক্ষা করা যায়? ওনারা তো 5ই আগস্টের পরে 7ই আগস্টেই নির্বাচন চাইছে বিএনপি। ওনারা তো নির্বাচনই চাইতেছিল বারবার, কিন্তু নির্বাচন দিতেছিল না। বিচার করতে চায়, সংস্কার করতে চায়, নতুন বাংলাদেশ করতে চায়, তারা তো এটা চাইতেছে না। জোর করে তাদেরকে খাওয়ানো হইতেছিল। একটা টাইমে তারা না পাইরা কথা দিছে, হ্যাঁ ঠিক আছে আমরা রাজি, আমরা রাজি। দেখেন, এই যে মহান সংসদে তারা এত বললো যে তারা রাজি হইতেছিল না কোনো মতেই নির্বাচনের জন্য, যার জন্য আমরা হ্যাঁ বলছি, ওয়াদা করছি, ওয়াদা কইরা নির্বাচন কইরা ফেলাইছি। কিভাবে বলতেছিল, হাসতে হাসতে। চিন্তা করেন, এতদিন যে বলছে এগুলো কিন্তু ধীরে ধীরে বলছে, অল্প অল্প বলছে, জোর ছিল না। সাথে আবার ওইটাও বলতো অক্ষরে অক্ষরে পালন করব। সবসময় কিন্তু বলছে অক্ষরে অক্ষরে পালন করব। সংসদের এই অধিবেশনের শেষ দিনে একেবারে ক্লিয়ার করে দিছে, বাংলা আবার উর্দুতে। প্রচুর উর্দু কথা বলা হয়েছে কিন্তু সংসদে। আন্দালিবও কিন্তু উর্দুর শায়েরি বলছে, কারণ উর্দু বললে খোঁচা মারা যাবে জামাতকে। কারণ জামাত তো পাকিস্তানি, মানে পাকিস্তানের পক্ষের জামাত। 71-এ তারা আসলেই পাকিস্তানের পক্ষে ছিল। পাকিস্তানের পক্ষে মানে নিজের দেশের পক্ষে থাকা। আমিও তো পাকিস্তানি, ইস্ট পাকিস্তানে আমার জন্ম, আমি পাকিস্তানি না? ওনারা ওই পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু সেটা ভুল ছিল, 100% ভুল ছিল। ওই ভুল সিদ্ধান্তের কারণে তাদেরকে অনেক ভুগতে হয়েছে তো ভাই, ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। বিচার আচার কম হয় নাই তো, বহু বিচার আচার হয়েছে, বহু অপমান সহ্য করতে হয়েছে। এরপর একটা টাইমে ওনারা ক্ষমাও চাইছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদেরকে সুযোগ সুবিধা করে দিল। 79 সালে আবার জামাত ইসলাম নতুনভাবে যাত্রা শুরু করলো এই দেশে। তার মানে কি এই দলটা পাক পবিত্র হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল, ক্ষমা পেয়ে গেল সবাই কাছে? না, সবাই কাছে ক্ষমা পায় নাই। বিশেষ করে আওয়ামী লীগের কাছে তো ক্ষমা পায় নাই। আওয়ামী লীগের ওই একটাই কথা ছিল, ওরা রাজাকার রাজাকার, আর আমরা স্বাধীনতার পক্ষের। এই একটা কথা বলেই দেশ চালাইছে। আর এই কথাটা বলতে বাধ্য হয়েছে তারা। কারণ কি জানেন, জামাত মানি তো একটা ইসলামিক দল। আর ইসলামবাদী রাজনীতি যদি এখানে জায়গা উঠে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যদি শোনা যায় আপনার চারিদিক থেকে যদি এরকম ধ্বনি শোনা যায়, ওই ধ্বনি তো বাতাসে বয়ে নিয়ে যায় ওনাদের কানের মধ্যেও ঢুকাইয়া দিবে। ওনারাও তো শুনতে পাবে, হায় হায় ওদিক থেকে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আসতেছে। ভয়ের ব্যাপার না? ভীষণ বড় ভয়ের ব্যাপার। কিন্তু ওনারা কিন্তু নিজেদের রাজনীতি করবে, ওনারা কিন্তু হিন্দুবাদী রাজনীতি করবে, নিজেরা হিন্দুবাদী রাজনীতি করবে, জয় শ্রীরাম স্লোগান দিয়া যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু এখানে যদি ইসলামবাদী রাজনীতি জায়গা উঠে, ইসলামের কথা যদি এখানে বারবার প্রচার করতে থাকে, ইসলামিক পন্থীরা যদি দাঁড়ায় যায় রাজনীতিতে, তাহলে তো ওনাদের জন্য একটা বিরাট হুমকি। যার জন্য ওনারা কি করছে, আওয়ামী লীগকে হাত কইরা এই জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দিয়া দাবায় রাখছে, ছাত্র শিবিরকে দাবায় রাখছে, বিভিন্ন রকম মামলা মোকদ্দমা দিয়া দাবায় রাখছে। আর দাবায় রাখছে কাদেরকে? বিএনপিকে। দেখেন, যখনই আওয়ামী লীগ বলতো জামাত বিএনপি অথবা বিএনপি জামাত, এই কথাটা কিন্তু শেখ হাসিনা বলতো। কখনো এমন বলে নাই শুধু বিএনপি বা জামাত, এটা বলে নাই, বিএনপি জামাত অথবা জামাত বিএনপি, এভাবেই তো কথা বলতো। এই বিএনপিও কিন্তু মজলুমের দলে ছিল, যার জন্য বিএনপি জামাত শিবির দেশের জনগণ মিলা সবাই মিলে একটা 5ই আগস্ট ঘটাইলো। 5ই আগস্টে কি হইলো সবই এখন অতীত, এগুলো এখন মুইছা যাইতেছে ধীরে ধীরে। এই জুলাই খায়া ফেলাইছে ভাই, জুলাই খায়া ফেলাইছে, হজম কইরা ফেলাইছে। কিভাবে বলতেছে, ওপেন বইলা বেড়াইতেছে যে ওই সংস্কার আর ওই বিচারের অপেক্ষা থাকলে নির্বাচন আরো 5 বছর পর হইতো, যার জন্য আমরা রাজি হয়ে গেছি। মানে মিথ্যা প্রতিশ্রুতি দিছি, মিথ্যা জবান দিছি, মিথ্যা ওয়াদা করছি।
জাতির সাথে মিথ্যা কথা বলছে, এটা আবার সংসদে দাঁড়ায় বলতেছে, কারণ সংসদে তো মিথ্যা কথা উনি বলে না। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব সংসদে মিথ্যা কথা বলে না, যার জন্য ওপেন কইরা দিছে। এতদিন রাইখা ঢাইকা বললো, এতদিন তো রাইখা ঢাইকা বলছে, কিন্তু হঠাৎ করে এইভাবে ওপেন করে দিল কেন? সাহসটা কোথায়? জোরটা কোথায়? সাহসটা তো আছে, যেহেতু ওনারাই সবচেয়ে বড় দল এখন বর্তমানে, সাহস এখানে আছে, কিন্তু কোমরের জোরটা কোথায়? তাহলে কোমরের জোরটা কোথায়? কোন জোরে এভাবে ওপেন বইলা দিল যে আমরা প্রতারণা করছি, ওয়াদা ভঙ্গ করছি? একরকম বেইমানি তো, মুনাফিকি। ওপেন বলতেছে। দেখেন ভাই, মিডিয়াতে ছড়ায় গেছে এই কথাটা নিয়ে যে হ্যাঁ উনি এটা কি বললো, এতদিন সবাই রাইখা ঢাইকা বলতেছিল, এখন ওপেন বইলা দিছে। তার মানে কোমরে একটা জোর আসছে, পাওয়ার আসছে। সে পাওয়ারটা কি? শেখ হাসিনার পাওয়ার। হ্যাঁ, শেখ হাসিনার পাওয়ারটা হয়তো ওনাদেরকে সাহস দিছে। আসি ভাই, আপনার পিছনে বইলা যান, কোনো মতেই জুলাইকে সামনে আসতে দেবো না। জুলাই খায়া ফেলান, হজম কইরা ফেলান। আসলেই তো এখন খাইছে, এখন হজম কইরা ফেলবে। ভাই ব্রাদার, যে কোনো সরকার হইলে তো এইটুক চিন্তা করবে। আচ্ছা, এই জুলাইতে এত রক্ত দিল, 1400 মা বোনের বুক খালি হইলো, 24 থেকে 28,000 মানুষ পঙ্গু হইলো। পঙ্গু মানে বুঝুন তো ভাই, 26 থেকে 28,000 ফ্যামিলি, 28,000 পরিবার পঙ্গু হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, তাই না ভাই? তারপরও কেন ওনারা এভাবে সাহস করে বলতেছে? ওনারা কি একটুও ভয় পাইতেছে না? ওনারা কি একটুও ভাবতেছে না আচ্ছা এরা যদি আবার মাঠে নামে, এরা যদি আবার দাবির জন্য রাস্তায় নাইমা যায়, তখন কি করুম? তখন কিভাবে এদের ঠেকামু? ওই আগের মতো, শেখ হাসিনার মতো প্রশাসনকে কাজে লাগায়া, পুলিশ, র্যাব, আর্মি সব কাজে লাগাইবেন ঠেকাইবার জন্য? এটা কি হয়? এটা কি সম্ভব? মনে হয় সম্ভব। নাইলে এভাবে উনি কেন বলতে যাবে? আপনারা বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন, সবগুলা পালন না করেন, কিছুটা হলেও তো পালন করবেন, তাই না? কিছুই তো করতেছেন না। যেমন জামাত এবং বিএনপিকে নিয়ে একটা কমিটি করছে বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য, কিন্তু কমিটি তো করা উচিত ছিল জুলাইকে নিয়ে। জুলাই কি হবে সেটা নিয়ে তো আগে সমাধান করা উচিত ছিল। দেখতে দেখতে 2-2.5 মাস চলে গেল, প্রথম সংসদ শেষ হয়ে গেল, আবার হয়তো ঈদের পরে যায় আবার নতুন করে কি আর শুনুম? ওই একই কথা শুনুম, 71। হ্যাঁ ভাই, 47, 52, 71, আবার ওই 90, আবার ওই 24। এইসব আলোচনার মধ্যে সবসময় বড় আলোচনা কি? আমরা মুক্তিযোদ্ধা, আমরা স্বাধীনতার পক্ষে, আর তোরা রাজাকার। কি ভাই, এইটাই তো হবে আবার। হ্যাঁ, দেখেন আবার যখন সংসদ বসবে ওই একই আলোচনা হবে। আমার মনে হয় কি জানেন, সংসদের সবাই মিলা একটা সিদ্ধান্তে আসা উচিত। দেশে কতগুলা রাজাকার আছে এটা একটা লিস্ট দেওয়া উচিত। আমরা যতদূর জানি 10,989 জন রাজাকার আছে। হ্যাঁ, 10,989 জন রাজাকার। এখন কি এতগুলা রাজাকার বাইচা আছে? তাদের কি বিচার আচার হয় নাই? শেখ মুজিবুর রহমান তো তাদের বিচার করছে, আবার ক্ষমাও করছে। যারা ক্ষমা পেয়ে গেছে আইনের ফাঁক দিয়া, তাদেরকে তো আর ধরতে পারবেন না। আর যাদের বিচার করা, তাদেরকে তো বিচার করাই হয়েছে। এই বিচার থেকে তো ভাই বিএনপির সালাউদ্দিন সাহেবও বাঁচতে পারে নাই। সালাউদ্দিন সাহেবকেও তো ভাই ঝুলানো হয়েছে। এত ট্র্যাজেডি, ওনার মৃত্যুটা দেখেন, মৃত্যুর 4 ঘন্টা আগে উনি টানছে, আজকে ওনাকে ঝুলানো হবে। উনি খুবই আশা করছিল রাঙ্গুনিয়া নামে একটা জায়গায় ওনার কবর হবে, কিন্তু সেখানে ওনাকে কবর দিতে দেয় নাই, অন্য জায়গায় কবর দেওয়া হয়েছে। আমি এমন ঘটনাও দেখছি, ছাত্রলীগের পোলাপান যায়া ওনার কবরের মধ্যে আক্রমণ করছে, ওনার কবরের সাইনবোর্ড খুলে নিয়ে চলে গেছে। এই দৃশ্য তো দেখছি, এই ঘৃণাও তো দেখছি। তারপরে সারা দেশের মানুষের ঘৃণা নিয়ে ওনারা চলে গেল। কিন্তু আপনারা যদি ওই একই পথে চলেন, আপনারা কি ঘৃণার বদলে ভালোবাসা পাইবেন এটা আশা করতেছেন? না, নিশ্চয়ই না। ঘৃণা জন্ম নিচ্ছে, মানুষের ভিতরে ঘৃণা জন্ম নিচ্ছে। বিএনপি কিভাবে ক্ষমতায় আসলো এর সমস্ত রহস্য কিন্তু বের হয়ে গেছে, সত্য বের হয়ে গেছে। সরল স্বীকারোক্তি বা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে। দর্শক, জাতীয় সংসদে জামাত ইসলামী, এনসিপি এমপিরা এমনভাবে বিএনপিকে প্রশ্নবাণে জর্জরিত করেছে, এমনভাবে তাদেরকে চেপে ধরেছে, কোনো উপায় ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন যে লন্ডন বৈঠক হয়েছে বলে আজকে আমরা পার্লামেন্টে, আর জুলাই সনদ এটা আমরা সাইন করতে চাইনি, সাইন করতে বাধ্য হয়েছি, নইলে নির্বাচন দিত না। যাতে নির্বাচন দেয় এই জন্য আমরা সাইন করেছি। আসলে মনে মনে আমরা এই জুলাই সনদ ধারণ করি না, অথবা তখন আমরা এই জুলাই সনদের পক্ষে ছিলাম না, কিন্তু জুলাই সনদে সাইন না করলে নির্বাচন দিবে না, এই কারণে আমরা জুলাই সনদ সাইন করেছি। এই ধরনের কথা পার্লামেন্টে বলতে বাধ্য হয়েছেন বিএনপি নেতারা, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন বলতে বাধ্য হয়েছেন? তাদের সামনে আর কোনো উপায় নেই, আর কোনো উত্তর ছিল না। এক কথা যদি বলি, জামাত বা জামাত জোট এমপিরা এমন বক্তব্য দিয়েছেন পার্লামেন্টের অধিবেশনের শেষের দিন, প্রথম অধিবেশনের শেষের দিন, যাতে বিএনপির নেতারা এটা বলতে বাধ্য হয়েছে। নইলে তো তাদেরকে স্বীকার করতে হবে না আমরা গাদ্দার, আমরা মুনাফিক। জামাত জোট চাপ দিয়ে বিএনপির মুখ থেকে এটা বের করেছে এবং পার্লামেন্টে এটা জামাত রেকর্ড করিয়েছে। বিএনপিকে কোন মাইন্ডকে চিপায় ফেলেছে বুঝতে পারছেন। এবং লন্ডন বৈঠক নিয়ে যে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট, ইটস ভেরি অ্যালার্মিং। লন্ডন বৈঠক হয়েছে বলেই আমরা আজ পার্লামেন্টে। আচ্ছা, তাহলে লন্ডন বৈঠকে কি হয়েছিল বলেন? আর বাংলাদেশের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত লন্ডনে কেন হবে? কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এখন এই যে জুলাই সনদে সাইন করতে বাধ্য হয়েছে, নির্বাচনের বিনিময়ে আপোষ করে, লন্ডন বৈঠকই ছিল সবকিছু, এই বিষয়গুলো জামাত তাদের মুখ থেকে বের করে তাদেরকে আসলে বিপদের মুখে ফেলে দিয়েছে এবং এই নির্বাচনের লেজিটিমেসি একটা প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এটা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে, এটা নিয়ে পর্যালোচনা হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের 55 বছর ইতিহাসে
পার্লামেন্টারি পলিটিক্সের হিস্ট্রিতে একটা বিরল ঘটনা ঘটে গেছে, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর দি ফার্স্ট টাইম। দর্শক, পার্লামেন্টে এত সুন্দর ঘটনা অতীতে কখনো ঘটেনি। এই যে আপনারা যেটা দেখছেন, এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যতটা সুন্দর হয়েছে এবং ডেমোক্রেসির বিভিন্ন উপাদান যতটা এখানে চর্চা হয়েছে, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির বিভিন্ন এলিমেন্টস যতটা এখানে প্র্যাকটিস হয়েছে, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এতটা ডেমোক্রেটিক কোনো পার্লামেন্ট কখন ছিল না। এবং ক্রেডিট ইজ জামাত ইসলামের। জামাত ইসলামী দায়িত্বশীল বিরোধী দল বলে, সিনসিয়ার বলে, তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করেনি বলে, তারা জাতি গঠনে ভূমিকা পালন করছে বলে এটা সম্ভব হয়েছে। তো দর্শক, এই যে বাংলাদেশের 55 বছর ইতিহাস সবচেয়ে কনস্ট্রাকটিভ পার্লামেন্টারি অধিবেশন আমরা দেখলাম। এখন জামাত যদি আওয়ামী মার্কা বিরোধী দল হতো, অথবা জামাত যদি বিএনপি মার্কা বিরোধী দল হতো, তাহলে কিন্তু এই দৃশ্য আমরা হয়তো দেখতে পেতাম না। এই যে সংসদ প্রাণবন্ত হওয়া এবং এই যে ব্যতিক্রমী জিনিস দেখলাম, আগে কি দেখেছে এটা একটু বলি। এটা বিরোধী দল এই আচরণ না করলে এটা সম্ভব হতো না। ইট ডিপেন্ডস অন বেসিক্যালি অন বিরোধী দল। দর্শক দেখেন, বিএনপি জামাতের মধ্যে মেজর কোনো ইখতিলাফ আমরা দেখিনি। তারা তাদের মূল লক্ষ্য সবার এক। তারেক রহমান সমাপনী অধিবেশনে যে বক্তব্য দিয়েছেন তিনি ক্লিয়ার বলেছেন যে বিরোধী দলের লক্ষ্য আমাদের লক্ষ্য এক। হ্যাঁ, ডেমোক্রেসি তো এটাই, যে সরকারি দল বিরোধী দল থাকবে, একে অপরের মধ্যে বিতর্ক ইখতিলাফ থাকবে, বাট উভয়ের মূল লক্ষ্য হবে এক অভিন্ন। এটাই, এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং আমরা বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করেই কাজ করতে চাই। এবং বিরোধী দলের নেতার প্রতি সম্মতি জানান প্রধানমন্ত্রী, আবার বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর প্রতি সম্মতি জানান এবং একে অপরকে বলেন যে আমরা আলোচনা ভিত্তিতে এগিয়ে যেতে চাই, আমরা ডিসকাশন করতে চাই, আমরা ডায়ালগ করতে চাই। আমরা ব্যর্থ হলে আপনারাও ব্যর্থ হবেন, আপনারা ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হবেন, আপনারাও যা চান আমরাও সেটা চাই। তো এই যে বিরল দৃশ্য এবং কনক্লুডিং যে বক্তব্য ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানের, মেজর কোনো পার্থক্য নেই। অনেক ঝগড়া হয়েছে, 71 নিয়ে কসলাকসলি হয়েছে, জুলাই সনদ নিয়ে ইখতিলাফ দেখেছেন। দেখেন, দুইটা দল ভিন্ন ভিন্ন, একটা সরকারি দল, একটা বিরোধী দল। দুইটা দলের মধ্যে যতটুকু বিতর্ক আপনারা দেখেছেন, আমরা আমরা পার্লামেন্টের বাইরে থেকেও এই বিতর্ক অংশগ্রহণ করেছি। ইটস ভেরি সিম্পল, এটা তো হবেই। এতটুকু না থাকলে তো দুইটা দল থাকে না, তাহলে তো এক দল হয়ে যায়। জামাতের বিরুদ্ধে কিছু বলার জায়গা নাই, সেখানে 71 নিয়ে কসলাকসলি তো করবে, এতে বিএনপির জন্য পরিস্থিতি যতই বিব্রতকর হোক। কিন্তু বিএনপি জমাতে পারেনি, জামাত পার্লামেন্টারি এই ডিবেটে জিতে গিয়েছে। বিএনপি কেন পরিস্থিতি জমাতে পারেনি? ইটস ভেরি নর্মাল। কারণ বিএনপির প্রতিষ্ঠা 1978 সালে, স্বাধীনতার 7 বছর পর। অতএব এই বিএনপির পক্ষে মুক্তিযুদ্ধ ব্যবসা করা সম্ভব না। তারপর তারা বলবে, এবং জামাতও বিএনপিকে তো অনেক কিছু বলবে, চাঁদাবাজ নানান কিছু বলবে। তো এটা তো আমি মনে করি সংসদের প্রথম অধিবেশন দেখে বিএনপি জামাত একে অপরের বিরুদ্ধে যতটুকু বলেছে, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কম ইখতিলাফ। আর বাংলাদেশের ইতিহাসে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সবচেয়ে বেশি ঐক্য ছিল এই প্রথম অধিবেশনে। যেমন জুলাই সনদের পক্ষে প্রধানমন্ত্রী বলেন আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, আর জামাত বলে যে আপনাদেরকে করতে হবে। একই তো কথা। হ্যাঁ, করছে কিনা বা কবে করবে, করার প্রক্রিয়া নিয়ে এখনো নানান প্রশ্ন আছে, বাট মৌলিক জায়গায় কোনো ইখতিলাফ নেই। এখান থেকে একটা বিষয় দিবালোকে স্পষ্ট, যে বাংলাদেশের ইতিহাসে প্রথম কম ইখতিলাফপূর্ণ এবং ডেমোক্রেসির যে এসেন্স, জাতির বৃহত্তর স্বার্থে এক থাকতে হবে, আর কিছু ফুরু বা শাখাগত বিষয় ইখতিলাফ থাকতে পারে, আমরা সেটাই দেখছি। এবং এই জ্বালানি সংকট নিরসনে যে পার্লামেন্টারি কমিটি আমরা দেখেছি, সরকারি দল বিরোধী দল মিলে, আরো নানান বিষয়ে, এটা কিন্তু বিরল। অতএব অনেক কথাই বলেছেন, যেমন জামাতের আমির খোঁচা দিয়েছেন, সর্বশেষ তারেক রহমান অতীতের খোঁচা টোচা যেগুলো হয়েছে সেগুলোর একটা ফিনিশিং দিয়েছেন। এবং তারেক রহমানের যে বক্তব্য, সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, তার মধ্য দিয়ে মূলত এই যে জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার, এগুলো যে কথা করা, এগুলো যে প্রতিপক্ষ ঘায়েল করার বা বিতর্কে জেতার জন্য বলা হয়, এগুলো যে কোনো তাৎপর্য নাই, এটাও তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে। মূলত বিএনপির কিছু নেতার যে 71 সম্পর্কিত জামাত বিরোধী ন্যারেটিভ, ওটা তারেক রহমানই ডিবাং করে দিয়েছেন। তারেক রহমানের বক্তব্যে ওটা থাকে না। তো দর্শক, যতটুকু বিতর্ক আপনারা দেখছেন এগুলো সিলি। মূল বিষয় হচ্ছে বিএনপি জামাত বৃহত্তর সাথে ঐক্যবদ্ধ। সংবিধান নিয়েও বিতর্ক চলছে, নাহিদ ইসলাম চমৎকার বক্তব্য দিয়েছেন, তারপরে এসেন্স কিন্তু এক। ইনস্পাইট অফ হ্যাভিং সাম ইখতিলাফ, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ডেমোক্রেটিক পার্লামেন্ট এবং সরকারি দল বিরোধী দলের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, একে অপরকে দেখতে যাওয়া, এটা এরকম সম্মানজনক পার্লামেন্ট ইতিহাসে কখনো আসেনি। মার্দিয়া মমতাজের একটা ফটো কার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই শুরু হয়েছে। আলোচনা সমালোচনা, যুক্তি পাল্টা যুক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই বিষয়টা নিয়ে আজকে দেখলাম কাজী জেসিন তিনি তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, সেখানে তিনি বিস্তারিত লিখেছেন, বেশ বড় একটা লেখা, পড়লাম মনোযোগ দিয়ে। তার আগে মার্দিয়া মমতাজের ফটো কার্ডটা কি ছিল সেটা একটু জানি আমরা। আপনারা জানেন দীর্ঘদিন ধরেই মার্দিয়া মমতাজ ইনি জামাত ইসলামের একজন মুখপাত্র হয়ে কাজ করেন, টকশোতে কথা বলেন, এবং তার যে ক্ষুরদার মেধা, যে তুখোর যুক্তি, এই যুক্তির কাছে এসে অন্যান্য দলের যে সমস্ত টকশকার যারা আসেন তারা সেখানে অনেকটা নাস্তানাবুদ হয়ে যান, তার কথার যুক্তি দিতে পারেন না। যখন দিতে পারেন না তখন কাজী জেসিন তাদের পক্ষ হয়ে মার্দিয়া মমতাজকে ডিল করতে যায়। এগুলো আমরা অনেকবার দেখেছি। এবং টকশোতে সবসময় মার্দিয়া মমতাজের বিপক্ষে 3 জন থাকেন। একজন থাকেন সরাসরি বিএনপির নেতাকর্মী,
একজন থাকেন বামপন্থী নেতাকর্মী, আর একজন কাজী জেসি নিজেই। এবং সোশ্যাল মিডিয়া এই কথাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে ফ্যাসিস্ট আমলের ফারজানা রূপা, মিথিলা ফারজানা, নবনীতা চৌধুরী এবং চ্যানেল আইয়ের যে সমা ইসলাম ছিল, এই চারজন মিলেই কিন্তু শেখ হাসিনাকে সমস্ত দিক দিয়ে, তার লজিস্টিক সাপোর্ট দিয়ে, তার বয়ান উৎপাদন করে দিয়ে, তার অবৈধ কাজগুলো এড়িয়ে গিয়ে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভালো কাজকে ব্যাপকভাবে সামনে এনে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল। এবং বলা হয়ে থাকে যে শেখ হাসিনা যে 17 বছর ক্ষমতা দীর্ঘায়িত করতে পেরেছিল এবং ফ্যাসিস্ট হয়েছিল, এইটার মূল যদি অনুসন্ধান করতে যাওয়া যায় তাহলে খুঁজতে খুঁজতে এই 4 মহিলার কাছে যে পাওয়া যাবে। কারণ এরাই সমস্ত নারীদেরকে, ওই সময় কিন্তু প্রচুর নারী নির্যাতন হয়েছে। বদরুল খাদিজার কথা আপনাদের মনে আছে, তারপরে মিন্নি, এদের কথা মনে আছে, তারপরে তন্নির কথা মনে আছে। এগুলো সব আপনারা, এরকম অসংখ্য নাম না জানা অসংখ্য নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। এগুলো সবগুলোকে ধামাচাপা দিয়েছে হচ্ছে এই মহিলা কয়জন। ভারত থেকে তসলিমা নাসরিন বুদ্ধি দিত, সেই বুদ্ধিতে এরা এখানে এগুলো বাস্তবায়ন করতো। অর্থাৎ তার বেলায় নারী নির্যাতিত যতই হোক কোনো কথা নেই, মূলত এটা আসলে একটা ধান্দাবাজির দোকান। যে যত বেশি নারী অধিকারের কথা বলবে বুঝতে হবে এখানে একটা ধান্দার দোকান আছে, ওর পিছনে একটা ধান্দাবাজি আছে। তো যাই হোক, এইটা ওরা করেছে। কাজী জেসিনও ঠিক এই সময় এসে ওই ভূমিকাটা পালন করেছে। অনেকেই বলছে এটা যে অর্থাৎ ওই মিথিলা ফারজানাদের যে 4 জনের নাম বললাম, ওদের আত্মা কাজী জেসিনের ভিতরে এসে এই আধুনিক যুগে এসে ভর করেছে, এবং কাজী জেসিন একাই ওই 4 জনের ভূমিকা এখন পালন করছে। মাদিয়া মমতাজ তার ফটোকার্ডে তিনি একটা ঘোষণা দিয়েছেন যে কাজী জেসিনের টক শোতে তিনি আর যাবেন না, অর্থাৎ বয়কট করেছেন। কারণ উপর্যুপরি একজন মানুষকে ডেকে নিয়ে গিয়ে যখন অপমান অপদস্থ করা হয়, তখন তার এছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা দেখেছি 71 চ্যানেলে তৎকালীন বিএনপির অনেক নেতাকর্মী, বিশেষ করে আমাদের শামসুজ্জামান দুদু ভাই, আসাদুজ্জামান রিপন ভাই, এরা কিন্তু বয়কট করেছিল শেষে এসে, কারণ উপায় ছিল না। এরা ডেকে নিয়ে গিয়ে যেভাবে অপমান অপদস্থ করতো। সমা ইসলাম তো সবচেয়ে বেশি অগ্রসর ছিল, সে তো সরাসরি আক্রমণই করে বসতো, ঝগড়া করতো বিএনপির নেতাকর্মীদের সাথে। আর ওই সময় তো জামাতকে কেউ ডাকতো না, জামাত ওখানে পুরাপুরি নিষিদ্ধ ছিল। আর 71 চ্যানেলের ওই যে 3 জন, ওই 3 জন কি করতো, কুযুক্তি দিয়ে অপকথা টেনে এনে, মানে যে কথাটা ওখানে প্রযোজ্য না সেইটা এনেও তাকে দাবিয়ে রাখার চেষ্টা করতো। কাজী জেসিনকেও আমরা সেটাই দেখেছি। এই 4 জনের কাছ থেকে শিক্ষা নিয়ে কাজী জেসিন একাই এই 4 জনের ভূমিকা পালন করছে। মার্দিয়া মমতাজ তাকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়ার পরে কাজী জেসিন তার এই ফেসবুক পোস্টে দাবি করছেন যে নারী অধিকারের কথা আমি বলেই যাব। জামাত ইসলামের নেতার নেতৃত্বে তারা রাজনীতি করবে, তারা নারীদের ব্যাপারে, যেহেতু তারা নারীদের ব্যাপারে কোনো কথা বলে না, তারা নারীদের কোনো অধিকার দেবে না, সুতরাং আমাকে এখানে কেউ দাবাতে পারবে না। তার এই হচ্ছে তার যুক্তি। আসলে কি তাই? কাজী জেসিন, আপনার কাছে প্রশ্ন, এই যে 5 আগস্টের পর থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের হাতে 81টি ধর্ষণের ঘটনা ঘটেছে, আপনি কয়টা ধর্ষণ নিয়ে মুখ খুলেছেন, কথা বলেছেন? আপনার টকশো তন্ন তন্ন করে খুঁজেও একটা বিষয় আমি খুঁজে পাই নাই, কেউ খুঁজে পাই নাই। আমরা তো সরাসরি আপনার টকশো দেখি, আপনি নারী অধিকারের কথা বলেন। আগেই বলেছি এইটা হচ্ছে ভণ্ডামির একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ। আপনি বলছেন নারী অধিকারের প্রতি আপনি আপনার জীবন দিয়ে দিবেন, তবুও নারীর অধিকার আপনি প্রতিষ্ঠা করেই ছাড়বেন। এইটা আপনার স্রেফ দ্বিচারিতা ছাড়া অন্য কোনো কিছুই নয়। কারণ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে আমরা দেখেছি, এই নির্বাচন, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবার পর থেকে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, জামাত ইসলামের যে সমস্ত মা বোনেরা বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়েছে, তাদেরকে পেটের উপরে লাথি মারা হয়েছে, বয়স্ক মহিলাদের তাদের হিজাব ধরে টানাটানি করা হয়েছে, বোরকা ধরে টানাটানি করা হয়েছে, তাদেরকে কোপ দিয়ে মাথা কেটে ফেলা হয়েছে। এই ঢাকা 10 আসনে কোপ দিয়ে মাথা কেটে ফেলানো হয়েছে। কই আপনি কোনোদিন আপনার চ্যানেলে এইটা নিয়ে টু শব্দটি করেছেন? একটা শব্দ আপনি উচ্চারণ করেন নাই। বরং আমরা আপনাকে সোচ্চার হতে দেখেছি কখন, যখন ওই পটুয়াখালীর কোনো এক জামাত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা মানে পতিতা বা এই জাতীয় একটা শব্দ বলেছিল, যদিও তিনি রূপক অর্থে এই কথাটি বলেছিলেন এবং পরবর্তীতে তিনি এর জন্য ক্ষমাও চেয়েছেন। আপনার লম্পঝম্প আমরা সেদিন দেখেছি, কিন্তু তার আগে যতগুলো ঘটনা ঘটেছে আপনি একটা কথা বলেন নাই, চুপ ছিলেন, একদম চুপ ছিলেন। এমনকি সর্বশেষ আপনার দ্বিচারিতা যেখানে দেখলাম, সেখানে সামান্তা শারমিন এসেছিল আপনার ওই টকশোতে। আমরা দেখলাম জামাত তাদের যে 12-13 জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিল, এখানে একজন শহীদের মাকে দিয়েছিল। আপনি সেখানে এটাকে প্রশংসা করা তো দূরের কথা, আপনি না নারী অধিকারের জন্য উদ্গ্রীব। আপনার বিএনপির পক্ষ থেকে তো শহীদের মাকে দেওয়া হয় নাই, শহীদ পরিবারের কাউকে দেওয়া হয় নাই, এমনকি মীর মুগ্ধকেও দেওয়া হয় নাই। সেখানে আপনি এটা প্রশংসা না করে আপনি সামান্তা শারমিনের কাছে প্রশ্ন করছেন যে শহীদ পরিবারের থেকে একজনকে এমপি বানালো, এটা কি খুব বেশি দরকার ছিল? এটা কি উনি এখানে এসে কি কোনো ভূমিকা পালন করতে পারবে? এটা কি এটা রাজনীতি নয়? মানে আপনি যেভাবে আপনার স্বভাবসুলভ ভঙ্গিতে, অর্থাৎ একটা ভালো বিষয়কে, একটা বৈধ বিষয়কে আপনি টেনে টুনিয়ে ইনিয়ে বিনিয়ে আপনার কোথার মায়ের পেছে জিহবাকে মুখের ভিতরে চারপাশে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে আপনি বিতর্কিত করার চেষ্টা করেছেন। অবশ্য সামান্তা শারমিন সেখানে ভালো একটা জবাব দিয়েছে, আপনি সেখানে সুবিধা করতে পারেন নাই। এই হচ্ছে আপনার নারী নীতি, এই আপনি নারীবাদী। আপনি আসলে মূলত সবচেয়ে সিলেক্টিভ নারীবাদী হচ্ছে আপনি। আগেই বলেছি, আমরা এর সাক্ষী, জনগণ এটি দেখেছে। আপনি নিরপেক্ষতা হারিয়েছেন। অনেক সময় আমরা দেখেছি যে এই আপনার অনুষ্ঠানে যারা অতিথি থাকেন, তারা যখন জামাতের নেতার কথার কাউন্টার দিতে পারেন না, কারণ অপকর্ম তো হচ্ছে প্রচুর,
প্রচুর অপকর্ম হচ্ছে। বললাম 81টি ধর্ষণের ঘটনা ঘটেছে এই 5 আগস্টের পর থেকে পর্যন্ত, এই সবগুলো করেছে আপনার দলের লোকজন। তারপরে 277টি হত্যাকাণ্ড ঘটেছে, 277টি, সবগুলো নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, নিজেদের ভিতরে দলীয় অন্তকন্দলে চাঁদাবাজিকে কেন্দ্র করে, ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে। আপনি কোনোদিন এই বিষয় নিয়ে আপনার টক শোতে কথা বলেছেন? বলেন নাই তো। সুতরাং আপনি ফেসবুক পোস্টে এসে আপনি আপনার নিজের ভালোগিরি জাহির করলে জনগণ এগুলো দেখে না? জনগণ তো বোকা না, জনগণ তো কানা না, অন্ধ না, তারা প্রত্যেকটা বিষয়ে পঙ্খানুপঙ্খুভাবে আপনাকে অনুসরণ করে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।